ইরাকের সঙ্গে সীমান্ত নিরাপত্তা চুক্তি সই করল যুক্তরাজ্য। অবৈধভাবে নৌপথে মানব পাচার, চোরাচালান এবং অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণে লক্ষ্য। এবং টানা 2 দিনের রেকর্ড তুষারপাতে বিপর্যস্ত দক্ষিণ কোরিয়া, 5 জনের প্রাণহানি। অচল যোগাযোগ ব্যবস্থা, বন্ধ ট্রেন চলাচল, বাতিল বহু ফ্লাইট। দেখছিলেন শিরোনাম। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে এরিনা আয়াত। এবার ইউক্রেনের নীতি নির্ধারণের সঙ্গে জড়িত স্থাপনায় রাশিয়ার নতুন ধরনের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ওরেশনিক দিয়ে হামলার হুমকি দিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে তিনি আরও বলেন, ইউক্রেন যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে সেক্ষেত্রে আরও ভয়াবহ সব অস্ত্র দিয়ে তাদেরকে গুঁড়িয়ে দেওয়া হবে। স্থানীয় সময় বৃহস্পতিবার কাজাখস্তান সফরে গিয়ে এ মন্তব্য করেন তিনি। ইউক্রেন যুদ্ধ ৩৩ মাস ধরে চললেও কিয়েভের পার্লামেন্ট বা প্রেসিডেন্ট ভবনে হামলা চালায়নি মস্কো। তবে এবার এমনই হামলার হুমকি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কাজাখস্তান সফরকালে দেয়া বক্তব্যে পুতিন বলেন, এবার ইউক্রেনে নীতি নির্ধারণের সঙ্গে জড়িত স্থাপনা কেন্দ্রে রাশিয়ার নতুন ধরনের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ওরেশনিক দিয়ে হামলা চালানো হবে। আর এই ক্ষেপণাস্ত্র এতটাই বিধ্বংসী যে কোনো কিছুকেই ছাড় দেবে না। এমনকি তিনি আরও বলেন, ইউক্রেন যদি পারমাণবিক অস্ত্রের ব্যবহার শুরু করে তাহলে কিয়েভকে গুঁড়িয়ে দেয়া হবে। পুতিন দাবি করছেন, ATMSCS দিয়ে হামলার জবাবেই এ হামলা চালানো হয়। সংঘাতময় সময় পার করছে রাশিয়া ও ইউক্রেন। এর মধ্যে বেশ কয়েকবার যুদ্ধবিরতির আলোচনার প্রস্তাব উঠলেও এড়িয়ে গেছেন কেউ না কেউ। তবে এবার কোনো রকম পূর্ব শর্ত ছাড়াই সংঘাত বন্ধের আলোচনায় রাজি বলে নিজেই দাবি করলেন ভ্লাদিমির পুতিন। এদিকে পর্যাপ্ত সামরিক সহায়তা না পেলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে হারতে হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ট্রাম্প নির্বাচনে জয়ী হওয়ার পরেও যুদ্ধ বন্ধে কোনো আশার আলো দেখছেন না দেশটির বাসিন্দারা। নাদিম মারজান, সময় সংবাদ। ইরাকের সঙ্গে সীমান্ত নিরাপত্তা চুক্তি সই করল যুক্তরাজ্য। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজধানী বাগদাদে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চুক্তি সই করেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী। যুক্তরাজ্যে অবৈধভাবে নৌপথে মানব পাচার, চোরাচালান এবং অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণে এই চুক্তি স্বাক্ষর হয়। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, অবৈধ অভিবাসীদের ঠেকাতে নতুন পরিকল্পনা করছে তার সরকার। ইরাক সফরে গেছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। সেখানে এক বক্তব্যে তিনি বলেন, ছোট ছোট নৌকায় করে ফ্রান্সের উত্তরাঞ্চল এবং জার্মানি থেকে গোটা ইউরোপে বিপজ্জনকভাবে ছড়িয়েছে ইরাকের কুর্দিস্তান অঞ্চলের চোরাচালানকারী এবং মানব পাচারকারী দলগুলো। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল আমির আল শাম্মারি এবং কুর্দিস্তান অঞ্চলের প্রেসিডেন্ট নেচিরভান বারজানি। স্থানীয় সময় বৃহস্পতিবার ইরাকের রাজধানী বাগদাদে সীমান্ত নিরাপত্তা চুক্তিও সই করেন দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। মূলত যুক্তরাজ্যে অবৈধভাবে নৌপথে মানব পাচার, চোরাচালান এবং অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণে এ চুক্তি করা হয়। এদিন ইরাকের সীমান্ত রক্ষা বাহিনীর সদর দপ্তর পরিদর্শনকালে তাদের সঙ্গে ছিলেন যুক্তরাজ্যের সীমান্ত নিরাপত্তা বাহিনীর প্রধান এবং ইরাকে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের এই দেশটিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সামরিক সহায়তা করারও প্রতিশ্রুতি দেয় যুক্তরাজ্য। এ চুক্তির মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও মজবুত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে একই দিনে লন্ডনে এক সভায় বক্তব্য দেওয়ার সময় দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, অবৈধ অভিবাসীদের ঠেকাতে নতুন পরিকল্পনা করছে তার সরকার। এ সময় তিনি আরও বলেন, 2023 সাল পর্যন্ত সরকারি নথি অনুযায়ী 9 লাখেরও বেশি অভিবাসী দেশটিতে প্রবেশ করেছে। তাদের ঢল ঠেকাতে এ পর্যন্ত কয়েকবার কঠোর ভিসা নীতি প্রণয়ন করা হয়েছিল বলেও জানান তিনি। এরই মধ্যে সীমান্তে বেশ কয়েকটি পরীক্ষা চালানো হয়েছে বলেও তিনি বলেন। নাদিম মারজান, সময় সংবাদ। তীব্র তুষারপাতে বিপর্যস্ত দক্ষিণ কোরিয়ার জনজীবন। গত 2 দিনে রাজধানী সিউল সহ বেশ কয়েকটি এলাকায় 40 সেন্টিমিটারের বেশি তুষারপাতের রেকর্ড করা হয়। বন্ধ হয়ে যায় রাস্তাঘাট, ট্রেন চলাচল, বাতিল করা হয় ফেরি চলাচল এবং ফ্লাইটও। ভারী তুষারপাতের কারণে দেশটিতে এখন পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
টানা 2 দিনের তুষারপাতে বিধ্বস্ত হয়ে পড়েছে দক্ষিণ কোরিয়া। যেদিকে চোখ যায় শুভ্র তুষারে চেয়ে গেছে চারদিক। ভারী তুষারপাতের কারণে অচল হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, বন্ধ ট্রেন চলাচল। দেশটির বিভিন্ন জায়গায় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কয়েকজন, আহত হয়েছেন কয়েকশো মানুষ। দক্ষিণ কোরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে বৈরী আবহাওয়ার কারণে দেশটিতে 1.5 শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বন্ধ রয়েছে ফেরি চলাচল, বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে 1000-এরও বেশি পরিবার। এছাড়াও 1200-রও বেশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার থেকে তাপমাত্রা -7 ডিগ্রিতে নেমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দক্ষিণ কোরিয়ার আবহাওয়া বিভাগ। এতে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। তীব্র শীতের কারণে বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলাফেরার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ইয়ন সক ইউল। সিউল সহ মেট্রোপলিটন এলাকায় 40 সেন্টিমিটারেরও বেশি তুষারপাতের রেকর্ড করা হয়েছে। এছাড়াও সিউলের গাংওন্দ 41.6 সেন্টিমিটার, ইয়ংইনে 47.5 সেন্টিমিটার, সুওনে 43, গুনপুতে 43.1 এবং আনিয়াংয়ে 40.7 সেন্টিমিটারের তুষারপাতের রেকর্ড করা হয়। নভেম্বর মাসে এই অস্বাভাবিক তুষারপাতের জন্য কোরীয় উপদ্বীপের পশ্চিমে সমুদ্রের স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রাকে দায়ী করছেন পরিবেশবিদরা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। বায়ু দূষণে বিপর্যস্ত ভারতের নয়াদিল্লি ছাড়তে শুরু করেছেন বাসিন্দারা। বায়ু দূষণের প্রকোপ এতটাই ভয়াবহ যে দিল্লিকে গ্যাস চেম্বারের সঙ্গে তুলনা করছেন অনেকে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে দূষণের মাত্রা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। দিনের বেলা যেন আঁধার নেমে এসেছে রাজধানীতে। দূষণ ও ধূলিকণার রাজ্যে পরিণত হয়েছে ভারতের নয়াদিল্লি। খালি চোখে স্পষ্টভাবে কিছু দেখতেও বেগ পেতে হচ্ছে শহরের বাসিন্দাদের। বায়ু দূষণ কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছে না কর্তৃপক্ষ। নানা ধরনের সতর্কতামূলক পদক্ষেপ নেয়ার পরও নাজেহাল অবস্থা বাসিন্দাদের। সবচেয়ে বেশি ভোগান্তিতে আগে থেকে যারা শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন। এই অবস্থায় একটু নিরাপদ ও বিশুদ্ধ বাতাসের আশায় অনেকেই শহর থেকে অন্য শহরে চলে যেতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছে গণমাধ্যম। দিল্লির বাসিন্দাদের অনেকেই শহরকে গ্যাস চেম্বারের সঙ্গে তুলনা করেছেন। দিল্লি শহর যেন গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। এ কারণে আমার বাইরে বের হতে ইচ্ছা করে না। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, যা সরকার নিয়ন্ত্রণে আনতে পারছে না। দিল্লিতে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। সকাল এবং সন্ধ্যায় বাইরে বের হলে চোখ জ্বালাপোড়া করে এবং শ্বাসকষ্ট হয়। শীত বাড়ার সঙ্গে দূষণের মাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। দিল্লির বাসিন্দাদের সুরক্ষার জন্য মাস্ক পরার পাশাপাশি ব্যক্তিগত সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছে সরকার। খড় পোড়ানো, গাড়ি থেকে নির্গত ধোঁয়া, শিল্প কারখানার দূষণ, নির্মাণ কাজ থেকে উৎপন্ন ধূলিকণা বায়ু দূষণের প্রধান কারণ। বায়ু দূষণের কারণে শ্বাসকষ্ট, অ্যাজমা এবং হৃদরোগের মতো স্বাস্থ্য ঝুঁকিতে বাসিন্দারা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ফ্রান্সে বিদ্যুৎ বিলে যে কর বাড়ানোর কথা ছিল তা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। দেশটির প্রধান বিরোধী দল জানিয়েছে সরকারের এই সিদ্ধান্তকে তারা বিজয় হিসেবে দেখছে। তবে তাদের আরও দাবি রয়েছে, জানিয়ে সংগ্রাম অব্যাহত থাকবে। প্যারিস থেকে বিস্তারিত মোহাম্মদ লুৎফর রহমান বাবুর রিপোর্টে। আগামী বছর ফ্রান্সে বিদ্যুতের উপর খসড়া বাজেটে যে কর বাড়ানোর পরিকল্পনা ছিল তা বাতিল করে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। দেশটির বিরোধী দলের চাপের মুখে পরিকল্পনা বাতিল করা হলো। দেশটির প্রধানমন্ত্রী বলেন, যদি তিনি শ্রমিক শ্রেণীর ওপর থেকে করের বোঝা না কমান, তাহলে দেশটির কট্টর ডানপন্থীরা বাম দলগুলোর সঙ্গে মিলে অনাস্থা ভোটের মাধ্যমে তা বাতিল করে দিত। নতুন এই সিদ্ধান্তের ফলে বিদ্যুতের দাম 14% হ্রাস পাবে, যা আগে ছিল 9%। এদিকে দেশটির প্রধান বিরোধী দল এনআর-এর প্রেসিডেন্ট জর্দান বারদেলা বলেছেন, বিদ্যুতে 3 বিলিয়ন ইউরোর যে করের বোঝা ছিল জনগণের উপরে, তা প্রধানমন্ত্রী বাতিল করায় এটিকে তারা বিজয় হিসেবেই দেখছেন। তবে তাদের আরও দাবি রয়েছে, যা নিয়ে তাদের সংগ্রাম অব্যাহত থাকবে বলেও জানানো হয়। এছাড়া মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পেনশন ভাতা বাড়ানোরও দাবি জানিয়ে আসছেন দলটির নেত্রী মেরিন লে পেন। মূল্যস্ফীতির কারণে জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে, সেই হারে আয় না বাড়ায় অনেকের জীবন চালিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে। এমন অবস্থায় আগামী বছর বিদ্যুৎ বিলে কর বাড়লে তাদের উপর চাপ আরও বাড়ত। তবে সরকারের এই সিদ্ধান্ত তাদের মনে স্বস্তি এনে দিয়েছে। ফ্রান্সের প্যারিস থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ।
অস্ট্রেলিয়ায় 16 বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করেছে দেশটির সরকার। বৃহস্পতিবার পার্লামেন্টে এই বিষয়ে একটি যুগান্তকারী বিল পাশ করা হয়। আইনটির পক্ষে ভোট দেন 34 জন, বিপক্ষে ভোট পড়ে 19টি। এদিকে অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের নিবন্ধন ঠেকাতে টেক জায়ান্টরা ব্যর্থ হলে গুনতে হবে জরিমানা। সরকারের এমন সিদ্ধান্ত মানতে পারছেন না দেশটির শিশুরা। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এক্স, টিকটক মানুষের দৈনন্দিন জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এসব সামাজিক যোগাযোগ মাধ্যম। প্রতিদিন বিভিন্ন ধরনের ছবি, ভিডিও পোস্ট করার পাশাপাশি বিশ্বের নানা প্রান্তের খবরাখবর নজরে আসে নিউজ ফিডে গেলেই। তবে বর্তমান বিশ্বে যোগাযোগ মাধ্যমগুলো আশীর্বাদ হলেও অল্প বয়সী ছেলেমেয়েদের জন্য অভিশাপ হিসেবে দেখা দিয়েছে। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাব থেকে শিশুদের সুরক্ষায় যুগান্তকারী পদক্ষেপ নিল অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে এ সংক্রান্ত একটি আইন পাশ করা হয়। 16 বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করে বিল উত্থাপন করা হয়। বিলটির পক্ষে ভোট দেন 34 জন আইন প্রণেতা, বিপক্ষে 19 জন। এর আগে বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষে বিলটির পক্ষে ভোট পড়ে 102টি আর বিপক্ষে 13টি। সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণে ক্যানবেরা নেয়া এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী মাইলফলক সৃষ্টি করবে বলে আশা আলবানিজ সরকারের। তবে এটি কার্যকর করতে সময় লাগবে প্রায় 1 বছর। শিশুদের সুরক্ষায় ঐতিহাসিক এই সিদ্ধান্তটি বিশ্বজুড়ে টেক জায়ান্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নতুন আইন অনুযায়ী ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকের মতো প্ল্যাটফর্মগুলোতে অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের নিবন্ধন ঠেকাতে হবে। ব্যর্থ হলে বিপুল পরিমাণ অর্থের জরিমানা গুনতে হবে। আলবানিজ সরকারের এমন সিদ্ধান্তে অখুশি শিশুরা। তাদের ধারণা সরকারের এমন সিদ্ধান্ত ডিজিটাল অবকাঠামোর সঙ্গে তাল মেলাতে বাধা সৃষ্টি করবে। এ ধরনের নিষেধাজ্ঞার মাধ্যমে একটি তরুণ প্রজন্ম তৈরি হবে যারা প্রযুক্তির অপব্যবহার শিখবে। অনেকে বয়স বাড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট খুলেও ব্যবহার করবে। বিশেষজ্ঞরা বলছেন এই আইনের মাধ্যমে অস্ট্রেলিয়া এমন একটি দেশের রূপ নিয়েছে যা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বয়সসীমা নির্ধারণের ক্ষেত্রে অন্যান্য দেশের জন্য পরীক্ষামূলক মডেল হতে পারে। ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের কিছু অঞ্চলে অভিভাবকের অনুমতি ছাড়া অপ্রাপ্ত বয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করলেও সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। মৌসুমী সাথী, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ায় এবছর রেকর্ড পরিমাণ তুষার ঝড় হয়েছে। বছরের প্রথম তুষারে আপন মনে আনন্দ উপভোগ করছে দক্ষিণ কোরিয়ার দুটি পান্ডা, যা দেখতে ভিড় করেন বহু দর্শনার্থী। দুটি পান্ডা আপন মনে খুনসুটি করছে নিজেদের বাসস্থানে। কখনো তাদের দেখা যাচ্ছে গাছে বেয়ে বেয়ে উঠতে, আবার কখনো প্রিয় খাবার বাঁশ পাতা খেতে। এর মধ্যে হচ্ছে প্রবল তুষার ঝড়, যা দেখে যেন একটু বেশি আনন্দিত পান্ডা দুটি। এই ভিন্নধর্মী দৃশ্য দক্ষিণ কোরিয়ার ইয়ংগিন শহরের এভারল্যান্ড থিম পার্কের। রুইবাও এবং হুইবাও নামের পান্ডা দুটির তুষার ঝড়ের মধ্যে খুনসুটি দেখতে ভিড় করেন উৎসুক দর্শনার্থী ও পর্যটকরা। রুই এবং হুইয়ের কার্যকলাপ ক্যামেরাবন্দি করতে ব্যস্ত অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ পরিচিতি আছে রুইবাও এবং হুইবাওয়ের। এবছর আবহাওয়ার তাপমাত্রা কমে যাওয়ায় তাদেরকে জনসম্মুখে আনা হয়েছে বলে জানায় পার্ক কর্তৃপক্ষ। একদিকে স্থানীয় সময় বুধবার দক্ষিণ কোরিয়ায় 117 বছরের রেকর্ড পরিমাণ তুষারঝড় হওয়ায় জনজীবন বিপর্যস্ত। তুষারঝড়ের মধ্যে আনন্দে মেতেছে পান্ডা দুটি। 2023 সালে এভারল্যান্ড থিম পার্কে এই যমজ পান্ডা দুটি জন্মগ্রহণ করে। এবারই তারা প্রথমবারের মতো তুষার দেখতে পেল বলে জানায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। কিয়েভকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি এবং টানা 2 দিনের রেকর্ড তুষারপাতে বিপর্যস্ত দক্ষিণ কোরিয়া, 5 জনের প্রাণহানি, অচল যোগাযোগ ব্যবস্থা, বন্ধ ট্রেন চলাচল, বাতিল বহু ফ্লাইট। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।